বস 2 বছর পর ফাইনালি আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ফরেন ট্রিপে, আর এবারে আমরা যাচ্ছি বালি। তো আমাদেরও ফ্লাইট আমরা 30,000-এই বুক করেছি। খুবই ইজিলি হয়ে গেল আমাদের ভিসা অন অ্যারাইভালের প্রসেসটা। দেখো বস, আমাদের বিএনবিটা জাস্ট দেখো। আর এই হচ্ছে নাসি গোরেং। আমি দেবর্ষী আর আমার ওয়াইফ পৌলমী। বিশ্বের 10টা দেশ আর কলকাতা থেকে ড্রাইভ করে লাদাখ এক্সপ্লোর করাই হলো আমাদের ট্রাভেল লাইফের মেন হাইলাইটস। তাই হপ অন উইথ আস অন আওয়ার জার্নি টু ভিজিট অল 7 কন্টিনেন্টস অফ দ্য ওয়ার্ল্ড। তো এটা হবে আমাদের 10 নম্বর কান্ট্রি। প্রায় 2.5 বছর ধরে করোনার জন্য আমাদের সব ফরেন ট্রিপ বন্ধ ছিল, কিন্তু সব কিছু নর্মাল হওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম। সিকিউরিটি চেকিং সব কিছু হয়ে গেছে, এখন 2.5 ঘন্টার ব্রেক। তারপর আমাদের প্রথম ফ্লাইট হচ্ছে ব্যাংককের জন্য, আর তারপরে সেখান থেকে 2.5 ঘন্টার ব্রেক দিয়ে বালি। তো এই এয়ারপোর্টে ঢুকে এখানে ট্রাভেল ক্লাবের একটা লাউঞ্জ ছিল, তো এখানে আমরা ঢুকে পড়েছি। তো আমাদের কাছে যেহেতু অনেকগুলো ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড ছিল, তো সেগুলো ইউজ করে একটাতে আমাদের লাগলো 2 টাকা, আর একটাতে হচ্ছে 1 টাকা, আর কোনো কার্ড না থাকলে এটাতে 2000 টাকা লাগে। তো সেটা দিয়ে আমরা মোটামুটি 3 টাকায় ঢুকে পড়েছি। আর এখানে মানে বুফে সিস্টেমে প্রচুর খাবার দাবার রয়েছে। এই যে আমরা খাবার নিয়েছি চিকেন বিরিয়ানি, তার সাথে লাজানিয়া, চিকেন, বেশ কিছু ভেজ আইটেমও রয়েছে। তো এখানে যখন আমরা এয়ারপোর্টে ঢুকেই এখান থেকে বোর্ডিং পাস নিলাম, আমাদের থেকে 3টে জিনিস চেক করা হলো। তার মধ্যে প্রথমেই হচ্ছে ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট, এরপরে চেক করা হলো হচ্ছে আমাদের হোটেল বুকিং, আর তার সাথে পেডুলি লিংডুঙ্গি বলে একটা অ্যাপ আছে, যেটা কিনা ইন্দোনেশিয়ার আরোগ্য সেতু অ্যাপের একটা ইকুইভ্যালেন্ট অ্যাপ। তো সেটাতে একটা প্রোফাইল বানিয়ে নিয়েছিলাম, তো সেটা জাস্ট দেখাতে হলো যে আমাদের প্রোফাইলগুলো ওখানে আছে কিনা। ব্যাস এই 3টে জিনিস চেক করেই আমাদেরকে বোর্ডিং পাস দিয়ে দেওয়া হলো। তো এরপরে যখন আমরা ফ্লাইটে করে ইন্দোনেশিয়া পৌঁছাবো, ওখানে ভিসা অন অ্যারাইভাল হবে। তো ওখানে পৌঁছেই তোমাদের জানাবো যে এর সাথে আর কী কী ডকুমেন্টস ওরা চাইছে। এটা কি ভাত খাই না, এটা হচ্ছে আঙ্কেল চিজ চিকেন। ট্রান্সফার্স ডান দিকে। তো আমাদের প্রথম ফ্লাইটে আমরা নেমে গেছি, এটা দিয়ে আমরা পৌঁছালাম ব্যাংককের ডিএমকে এয়ারপোর্টে। তো ব্যাংককে অ্যাকচুয়ালি দুখানা এয়ারপোর্ট আছে, একটা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট, যেটা হচ্ছে এখানকার মেন এয়ারপোর্ট, আর আরেকটা হচ্ছে এই ডিএমকে বা ডন মিওয়াং। হাই এয়ারওয়েজ বা অন্য যতগুলো মানে প্রিমিয়াম এখানকার এয়ারলাইন্স আছে, সেগুলো সব সুবর্ণভূমি এয়ারপোর্টেই আসে, কিন্তু এয়ার এশিয়ার মতন যেগুলো কম দামি ফ্লাইট সেগুলো হচ্ছে এই ডিএমকে থেকে ছাড়ে। যাই হোক, এখানে এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন ব্রেক আছে। তো এখান থেকে ব্যাংকক টাইমের সকাল 6:45-এ ফ্লাইট ছাড়বে, সেই ফ্লাইটটা এয়ার এশিয়ার, আর সেটা দিয়ে 4 ঘন্টার পর আমরা পৌঁছাবো বালিতে। আমাদেরটা হচ্ছে 6:45-এ FD 396 22 নম্বর থেকে ছাড়বে। তো ইন্দোনেশিয়া পৌঁছে আমাদের প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা 1250 USD নিয়ে এসেছি, সেটাকে আমরা আইডিয়ার বা ইন্দোনেশিয়ান রুপিয়াতে কনভার্ট করব। তো 1 টাকা ইকুয়াল টু হচ্ছে প্রায় 187 ইন্ডিয়ান রুপিয়া। তো ওখানে সব রকম ট্রানজ্যাকশানই প্রায় 50,000 1 লাখ এরকম ধরনের অ্যামাউন্টে হয়। তো মানে আমরা 1250 USD দিয়ে মানে লাখ লাখ টাকা পাবো। আর সেকেন্ড কাজ হচ্ছে ওখান থেকে গিয়ে আমাদের সিম কার্ডটা তুলতে হবে। তা আমি ফার্স্টে ভেবেছিলাম যে কলকাতা থেকে ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে নিয়ে আসবো, কিন্তু তাতে খরচা পড়ছিল প্রায় 5,000 টাকার মতন। তো সেটার থেকে ওখানে গিয়ে করাটাই বেটার হবে, যেখানে আমাদের মাত্র 500 থেকে 600 টাকায় পুরো কাজটা হয়ে যাবে। তো এই প্যান্ডেমিক হওয়ার আগে কলকাতা থেকে বালি একজনের জন্য যাওয়া আসা মিলিয়ে টোটাল প্রায় 20,000 মতন খরচা পড়তো, কিন্তু এখন সেটা 30,000-এ গিয়ে পৌঁছেছে। আরেকটা জিনিস মনে রেখো যে এই কলকাতা থেকে বালি যখন তোমরা টিকিট কাটবে, তখন যদি তোমরা কোনো মানে এয়ার এশিয়া বা এরকম যদি কোনো লো কস্ট মানে এয়ারলাইনে কাটো, তাহলে তোমাকে কিন্তু অরিজিনালি প্রাইসটা অনেক কম দেখায়, কিন্তু এর মধ্যে তোমাদের মানে কোনো ব্যাগেজ ইনক্লুডেড থাকে না। মানে তোমরা যে একটা 20 কেজি ব্যাগেজ নিয়ে যাবে, সেটার জন্য তোমাদের আলাদা করে পে করতে হবে। তার সাথে তোমরা যদি কোনো রকম কোনো মানে খাবার নিতে চাও এই ফ্লাইটের মধ্যে, যেরকম আমরা নিয়েছিলাম, সেটার জন্য এক্সট্রা পে করতে হবে। তো এগুলো নিয়ে আরও 2-3 হাজার এক্সট্রা হয়েই যায়। তো সেই জন্য মানে এই সব কিছু ভেবেই তোমরা টিকিটটা কেটো।
ইন্ডিয়ান ওশেন আর প্যাসিফিক ওশেনের মাঝে অবস্থিত ইন্দোনেশিয়া হলো একটি আইল্যান্ড কান্ট্রি। টোটাল 17,000-এরও বেশি ছোট ছোট আইল্যান্ড নিয়ে তৈরি এই দেশটি, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সুমাত্রা, জাভা এবং বর্নিও। ব্যাংকক থেকে বালির ডেনপাসার এয়ারপোর্ট অব্দি গালফ অফ থাইল্যান্ড আর জাভা সি পেরিয়ে এই ফ্লাইটে সময় লাগে 4 আওয়ার্স। বালি যাওয়ার বেস্ট সময় হলো এখানকার ড্রাই সিজন, উইচ ইজ ফ্রম এপ্রিল টু অক্টোবর। তো এইমাত্র আমরা পৌঁছে গেছি বালির ডেনপাসার এয়ারপোর্টে। তো এখন আমাদের এখানে ভিসা অন অ্যারাইভালটা করতে হবে। এই আমরা চলে এসেছি ভিসা অন অ্যারাইভাল কাউন্টারে। এয়ারপোর্টের মেন এরিয়া থেকে হেঁটে সামনের দিকে এসেই এই রিজিয়নটা রয়েছে। আমার পেছনে এখানে সব এই কাউন্টারগুলো রয়েছে এখানকার ভিসা অন অ্যারাইভালের জন্য। আর এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে যে শুধুমাত্র কোভিড-19 ভ্যাকসিনেশন সার্টিফিকেট আর তার সাথে পাসপোর্ট লাগবে, এছাড়া আর কোনো ডকুমেন্ট শো করতে হবে না। তো ওই পেছনে যে কাউন্টারটা ছিল সেখানে শুধুমাত্র আমাদের ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা চেক করা হলো, আর এখানে এখন পেমেন্টটা করতে হবে। খুবই ইজিলি হয়ে গেল আমাদের ভিসা অন অ্যারাইভালের প্রসেসটা, কিন্তু এর দাম কিন্তু প্রচণ্ড বেশি। দুজনের জন্য 10 লাখ মানে এখানকার টাকা পড়লো, কিন্তু 10 লাখ টাকা মানে হচ্ছে $70, ওই 5,600 টাকা। তো ভিসা তো হয়ে গেল, এবার সামনে রয়েছে ইমিগ্রেশন। তো আমরা এখানে পৌঁছেছি 12টায়, এখন 12:24 বাজে। তো এই ফাইনালি 1:30টার সময় আমাদের সব কিছু এখানে কমপ্লিট হলো। আমরা টাকাগুলোকে কনভার্ট করলাম, তার সাথে সিম কার্ড নিলাম আর ইমিগ্রেশনও করলাম। তো এবার একটা ট্যাক্সি ধরে হোটেলে যাওয়া। আর এই দেখো এয়ারপোর্টটা কি সুন্দর, বস দেখতেই পাচ্ছ আমরা এখন ট্যাক্সির মধ্যে রয়েছি। তো এয়ারপোর্ট থেকে মোটামুটি 45 মিনিটস মতন লাগবে আমাদের বিএনবিতে পৌঁছাতে। তো বিএনবির অ্যাড্রেস নিয়ে যেহেতু প্রবলেম হচ্ছিল, তো আমাদের এই যিনি চালাচ্ছেন তো উনি সেই বিএনবির যে হোস্ট তার ফোন নাম্বার নিয়ে তার সাথে এনাদের লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে পুরো রুটটা জেনে নিলেন। তো খুব হেল্পফুল। তো আমরা আমাদের এয়ারবিএনবিতে চলে এসেছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা হোটেলের ঠিক পাশে। ওকে, দিস ইজ দ্য কমন পুল, রাইট? Yeah, private pool. So this is our restaurant for the breakfast. Here. Like dinner, lunch, everything will be here only? Yes. Okay. দেখো বস, আমাদের বিএনবিটা জাস্ট দেখো। এটা আমাদের প্রাইভেট পুল, সামনে রয়েছে একটা বাথটাব। তবে এরকম মানে এখানে সুইমিং পুল থাকতে কে আর বাথটাবে যাবে। এটা হচ্ছে পুরো কিচেন এরিয়া প্লাস বসার জায়গা। আর এই পাশে মেন বেডরুম, আর এই হচ্ছে আমাদের বেডরুম। আর বেডরুম থেকে বাইরে এরকম সুন্দর পুলের ভিউ। এটা আমরা একদিনের জন্য নিয়েছি, এখন মনে হচ্ছে এটা আরও বেশি কিছু দিনের জন্য নিলে ভালো হতো। তো এই যে আমাদের বিএনবিটা, এটার দাম হচ্ছে 6,500 টাকা পার ডে। মানে 6,500 টাকায় মানে আমাদের দেশে এরকম জিনিস তোমরা জীবনেও পাবে না, মানে ইম্পসিবল। বাট এখন খুব টায়ার্ড, একটু রেস্ট করে নিই, তার সাথে লাঞ্চটা করে নিই, তারপর বিকেলবেলা আমরা টানা লটে যাওয়ার চেষ্টা করবো। আর তার জন্য করতে হবে একটা স্কুটি ভাড়া। তো চলো বস, আর দেরি না করে নেমে পড়ি পুলে। মানে প্রাইভেট পুলে থাকার বহুকালের স্বপ্ন ছিল, আজকে ফাইনালি সেটা পূর্ণ হচ্ছে। বস দুপুরে স্নান টান সেরে আমরা এখন টানা লট দেখার জন্য যাচ্ছি। তো হোটেল থেকে এখন আমরা একখানা স্কুটি ভাড়া করব আর তার সাথে লাঞ্চটাও করব। তারপরে এখান থেকে আধা ঘন্টার রাইড। চলে এসছে আমাদের স্কুটি। তো আমার তো মানে সেরকমভাবে মানে টু হুইলার চালানোর এক্সপিরিয়েন্স নেই, শুধুমাত্র আমি সাইকেলই চালাই। তো এখানে এসে বালিতে ফার্স্ট টাইম আমার মোটামুটি বাইক চালানোর এক্সপিরিয়েন্স হবে। তো আমরা পৌঁছে গেছি টানা লটে। মোটামুটি 30 মিনিট মতন লাগলো। মানে এতদিন পরে বাইক বা স্কুটার চালিয়ে দারুণ লাগলো। সে পেছনেই হচ্ছে পার্কিং স্পট। এখানে ঢোকার জন্য আমাদের থেকে কত নিল? 1,20,000, তাই তো? হ্যাঁ, 1,20,000 আইডিয়ার নিল। সেটার ইন্ডিয়ান রেটটা আমি নিচে স্ক্রিনে দেখিয়ে দেবো। আর এই এরিয়াটা দেখো, একদম পুরো মার্কেটে ভর্তি চারিদিকে। এই যে এটা হচ্ছে টানা লটের এন্ট্রি গেট, যেখান দিয়ে আমরা বাইক নিয়ে ঢুকেছিলাম, আর এখানেই আমাদের পেমেন্টটা করতে হয়েছিল। আর এই যে সামনে এটা হচ্ছে মন্দির এরিয়ার এন্ট্রি।
বালিনিজে তানা লটের অর্থ হল ল্যান্ড ইন দ্য সি। 16th সেঞ্চুরিতে শৈব রিলিজিয়াস ফিগার অ্যান্ড হিন্দু ট্রাভেলার দাংহিয়াং নিরার্থ এই মন্দিরটি স্থাপনা করেছিলেন। আর বালিনিজ মাইথোলজির পার্ট এই মন্দিরটি এখানকার 7 সি টেম্পলসের মধ্যে একটি। এখানে ড্রোন ওড়াতে গেলে 500,000 আইডিয়ার ডোনেশন দিতে হয়। প্রথমে একটু ডাউটে থাকলেও এই ভিউগুলো ওয়াজ কমপ্লিটলি ওয়ার্থ ইট। তো এই আমরা ঢুকে পড়েছি তানা লট মন্দিরের মধ্যে। এটা একদম মানে সমুদ্রের মধ্যে তৈরি একটা মানে পাথরের উপরে, মানে কি সুন্দর জায়গাটা। এই তানা লট মন্দিরে কিন্তু সবসময় চেষ্টা করবে যে ভাটার সময় আসতে, না হলে এই যে জায়গাটা দিয়ে আমরা এখন হাঁটছি এই জায়গাটা তখন জল থাকে, এই জন্য এইখান দিয়ে তখন মানে হাঁটা সম্ভব হয় না, আর এই মন্দিরটা অবধি যাওয়া যায় না। জায়গাটা কিন্তু প্রচণ্ড স্লিপারি। মানে ইন্দোনেশিয়ার মানে ম্যাক্সিমাম পপুলেশন মুসলিম হলেও বালিতে কিন্তু ম্যাক্সিমাম টেম্পেলই হিন্দু টেম্পল। এটা একটা হিন্দু টেম্পল, আর কাল সকালে যে আমরা উলুয়াতু যাব সেটাও একটা হিন্দু টেম্পল। সন্ধে হয়ে আসতে হেঁটে গেলাম পার্শ্ববর্তী রক আর্চের উপর অবস্থিত বাটুবালং টেম্পলের দিকে। পরের দিন ভোর 6:30 রওনা দিলাম আরেকটা টেম্পল উলুয়াতুর দিকে। চাঙ্গুর হোটেল থেকে উলুয়াতুর ডিস্টেন্স 32 কিলোমিটার, যেটা যেতে আমাদের ভোরবেলাতেও 1 আওয়ার লেগেছিল। Uluwatu Temple this way? You pay 1,000 here. How much? You pay 1,000 here. 1,000. Okay. Where you from? India. India. Yeah. Are you Hindu? Yeah. Same like us. Yeah, exactly. তো আজকে আমাদের সেকেন্ড দিন, সকালবেলা প্রায় 1 ঘন্টা মতন রাইড করে আমরা চলে এসেছি এখন উলুওয়াতু টেম্পলের সামনে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সানসেট স্পট। ম্যাক্সিমাম লোকে এখানে সানসেটের সময় আসে, কেননা এখানে তখন একটা কেচাক ডান্স হয়। বাট আমাদের তো আর সময় নেই, আমাদের কাছে একটা বিকেলই ছিল, আর গতকাল আমাদের এখানে আসার মতন সময় ছিল না। আর তোমাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে এই যে আমরা স্কুটি বা স্কুটার ভাড়া করেছি, এটার খরচা পড়লো হচ্ছে আমাদের 1 লাখ আইডিয়ার পার ডে। কিন্তু সেটা কিন্তু 24 ঘন্টার হিসেবে না, মানে প্রত্যেক দিনের হিসেবে। কালকে আমরা বিকেলবেলা নিয়েছিলাম, তো কালকে দিনটার জন্য 1 লাখ পড়েছিল, আর আজকের হাফ ডে এটার জন্য 1 লাখ। তো এখানে 1 লাখ আইডিয়ার দিয়ে আমরা ঢুকলাম দুজনের জন্য, মানে পার পার্সন হচ্ছে 50,000 আইডিয়ার। ড্রোন ওড়ানো এখানে এমনিতে অ্যালাউড না, কিন্তু যদি ওড়াতে হয় তাহলে 2 মিলিয়ন আইডিয়ার দিতে হবে, সেটা মানে অনেকটাই বেশি। আর তার সাথে আরও একটা জিনিস হচ্ছে যে এখানে প্রচুর বাঁদর আর হনুমান আছে, তারা হচ্ছে এইসব চশমা টশমা পরে থাকলে সেগুলোকে নিয়ে পালায়। সেই জন্য আমি চশমাটাকে খুলে ফেললাম, আমার ওয়্যারলেস যে মাইক্রোফোনটা ছিল সেটাকেও খুলে ফেললাম। আর এখানে মানে এন্ট্রি করতে গেলে যদি তোমরা কোনো শর্টস পরো, ছেলে হোক কি মেয়ে, তাহলে এখানে ওই শ্যারং দিয়ে এরা নিচের পোর্শনটা পুরো ঢেকে দেয়। পৌলমি শ্যারং নিয়ে এসেছিলো, তো ওর নিজেরটাই পরে নিল, আর আমি এখান থেকে যেটা দিল সেটা পরলাম। ফার্স্ট সেঞ্চুরিতে ট্রেডার্স, সেলার্স, স্কলার্স অ্যান্ড প্রিস্টদের মাধ্যমে হিন্দুইজম প্রথম ছড়িয়ে পড়ে ইন্দোনেশিয়া সমেত সাউথ এশিয়ান দেশগুলিতে। আর এখানকার এক্সিস্টিং জাপানিজ ফোক রিলিজনের সঙ্গে মিশে তৈরি হয় ইন্দোনেশিয়ান ভার্সন অফ হিন্দুইজম, যার সাথে ইন্ডিয়ান ভার্সনের মিল থাকলেও অমিলও অনেক। টেম্পেলের সাউথের এই ক্লিপসগুলোর নাম কারাং বোমা ক্লিফ, যেটা সানসেট দেখার দারুণ একটা স্পট।
এটাই হচ্ছে এখানকার কেচাক ডান্সের স্টেডিয়াম, যেখানে বিকেলবেলায় এলে তোমরা এখানে কেচাক ডান্স দেখতে পারবে। উলুয়াতুটা সত্যি একদম মানে মাস্ট ভিজিট, মানে প্রচণ্ড পিসফুল জায়গা। সকালবেলা এসেছি বলে একদম ফাঁকা ছিল, চারিদিকে পুরো বোগেনভেলিয়ার সঙ্গে অনেক রকমের ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর। এরপর চললাম 2 কিলোমিটার দূরে অবস্থিত সুলুবান বিচের দিকে। চলে এসেছি আমরা সুলুবান বিচে। তো এখানে বাইরে 5000 আইডিয়ার দিয়ে পার্ক করলাম। তো এবার এখানে 10 মিনিট মতন হেঁটে নিচে নামতে হবে, তাহলেই পাবো সুলুবান বিচকে। এই যে আমরা পৌঁছে গেছি সুলুবান বিচে। এরকম কোনো বিচের এন্ট্রান্স মানে আমি জীবনে দেখিনি, পুরো গুহা। চারিদিকে লাইমস্টোন ক্লিফসে ঘেরা এই সুলুবান বিচ হলো বালির ওয়ান অফ দ্য বেস্ট সার্ফিং স্পটস। বালির ম্যাক্সিমাম ডিজিটাল নোম্যাডস আগে প্রেফার করতো সেমিনিয়াক বা চাঙ্গুর দিকে থাকতে, কিন্তু রিসেন্টলি উলুওয়াতুর এই সাইডের ক্রেজ বাড়ছে, কারণ এই দিকটা কম্পারেটিভলি ফাঁকা এবং এদিকে ন্যাচারাল বিউটিও বেটার। এই বিচটা সত্যি বস অসাধারণ। এখানে মানে প্রচুর লোকে সার্ফিং করছে। আমার পেছনে এই পাশে দেখো। কিছুক্ষণ স্নান করে হেঁটে বিচের অন্য সাইডে পৌঁছে দেখলাম যে এই দিকটা আরোই সুন্দর। তো এই সুলুবান বিচে তো স্নান টান হলো, এবারে পাশেই এখানে বেশ কিছু রেস্টুরেন্টস রয়েছে। তো এখানে আমরা এখন খেতে চলে এসেছি। তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে একটা নাসি গোরেং, যেটা কিনা হচ্ছে ফ্রাইড রাইস টাইপের একটা জিনিস, আর তার সাথে একটা মি গোরেং, সেটা হচ্ছে নুডলস। আর এখান থেকে ভিউটা দেখো, পেছনে পুরো সমুদ্র দেখা যাচ্ছে, দারুণ জায়গাটা। তো এই যে চলে এসছে আমাদের খাবার, এটা হচ্ছে মি গোরেং আর এই হচ্ছে নাসি গোরেং। খেয়ে দিয়ে এরপর আমরা হোটেল থেকে চেক আউট করে রওনা দেবো এই ট্রিপে আমাদের সেকেন্ড মোস্ট ফেভারিট লোকেশন নুসা পেনিডার দিকে, যেখানে আমরা নেক্সট এপিসোডে এক্সপ্লোর করব কেলিংকিং বিচ, ডায়মন্ড বিচ আর ব্রোকেন বিচের জ ড্রপিং ল্যান্ডস্কেপস। তাই চ্যানেলটায় সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট এপিসোডে।